গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বললেন ফখরুল। লন্ডন বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে পাশ হওয়ায় উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ, দ্রুত বাস্তবায়নের দাবি। 3 হত্যা মামলার আসামি সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক, রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা হেফাজতে। এবং নবম দিনের মতো অব্যাহত ইরান ইসরায়েল সংঘাত, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় ফিরবে না তেহরান, কূটনীতিকদের বললেন আরাকচি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে, এখন সময় হয়েছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠান নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ষড়যন্ত্র করছে ভারত। প্রতিনিধিত্ব তথ্য আরও জানাচ্ছেন তাহসিন তারিন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় দেশের ক্রীড়াঙ্গনকে দলমতের ঊর্ধ্বে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামন্ত্রী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার দলমত ভাগাভাগি না করা হয়, দলমত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। এদিকে পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহেরকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি অভিযোগ করেন লন্ডনে বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা পালিয়ে গেছেন আর যারা বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। রিজভী আরও বলেন, দেশের 18 কোটি মানুষই ঠিক করবে আগামীতে কারা দেশ শাসন করবে। এই দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ফরিদপুরে ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে পাশ হওয়ার পর উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ, এখন সেটি দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। সড়কটি 4 লেনে উন্নীত হলে দুর্ঘটনা কমার পাশাপাশি দক্ষিণাঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটক বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পদ্মা সেতু চালু হয় ঢাকা বরিশাল সড়ক পথে যানবাহনের সংখ্যা বেড়েছে 3 গুণেরও বেশি, কিন্তু ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত 200 কিলোমিটারের বেশি সড়ক মাত্র 2 লেনের। সেখানে প্রাইভেট কার, যাত্রীবাহী বাসের পাশাপাশি চলাচল করে নসিমন, করিমন আর অটোরিকশার মতো ছোট যানবাহনও। এতে প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। সড়কের কোনো কোনো অংশ এতটাই সরু যে পাশাপাশি 2টি বাস গেলে আতঙ্ক তৈরি হয়। এজন্য 2 লেন থেকে বাড়িয়ে 4 লেনে উন্নীত করা দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। সম্প্রতি বরিশালে এক অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জানান, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি সম্প্রসারণ করার প্রকল্প একনেকে পাশ হয়েছে। ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা মহাসড়ক নির্মাণের প্রকল্প 2 সপ্তাহ আগে আমরা পাশ করেছি একনেক থেকে। আশা করি এটা দ্রুততম সময়ে এটা বাস্তবায়ন শুরু হবে। এই খবরে উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ। এখন দ্রুতই প্রকল্পটি বাস্তবায়নের দাবি এই অঞ্চলের মানুষের। ঘোষণা এসেছে, এটা যেন প্রতিশ্রুতির মাধ্যমেই শেষ হয়ে না হয়ে যায়, এটা যেন কাজটা যেন চলমান থাকে। 6 লেন চেয়েছে, যদিও সরকার 4 লেন করে, অতি দ্রুত
এই 25 সালের ভিতরেই আমরা কাজ শুরু দেখতে চাই। পদ্মা সেতু হওয়ার পরে দ্রুত গতিতে যে নির্বিঘ্নে যে যাতায়াতটা নিশ্চিত হবে। টোলের হিসাব 500 গাড়ি ঢোকে, 500 গাড়ি বের হয় এবং লোকালের 174টা গাড়ি আছে আমাদের, ঠিক আছে। এই হিসাবে আমাদের 6 লেনের দরকার। সড়কটি 4 লেন হলে পর্যটন ও শিল্পায়ন বিকাশের পাশাপাশি দুর্ঘটনা কমবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। মনে করি 4 লেন একান্ত আবশ্যক এবং সবচেয়ে উপকৃত হবে বরিশালবাসী, কারণ আর পাশাপাশি উপকৃত সারা দেশ সব বিদেশি পর্যটকরাও। কারণ সাগরকন্যা, কুয়াকাটা আমরা যে অসম্ভব সুন্দর জায়গা, এটা যত মানুষ যাবে, পর্যটক যাবে, এটা আরও সুন্দর হবে, অর্থনীতি সমৃদ্ধ হবে। প্রকল্পটি বাস্তবায়নের পর পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত যাত্রার সময় অনেক কমবে বলেও প্রত্যাশা জানান দক্ষিণবঙ্গবাসী। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। সাবেক অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ইকবাল বাহারকে আটক করেছে পুলিশ। রাজধানী বেইলি রোডে এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সবশেষ তথ্য অনুসারে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। ইকবাল বাহারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঢাকার গুলশান, যাত্রাবাড়ী ও মিরপুর মডেল থানায় 3টি হত্যা মামলা রয়েছে। করোনা রোগী শনাক্ত না হলেও বরগুনা জেলাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা। বিশেষ করে জেলার পাথরঘাটা উপজেলায় করোনা নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ। করোনা মোকাবেলায় এখানে স্বাস্থ্য বিভাগের যেমন কোনো প্রস্তুতি বা কার্যকর ব্যবস্থা নেই। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 2020 সালে করোনা মহামারীর সময় বরগুনার পাথরঘাট হাসপাতালে একটি আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছিল। পরে সেই ভবনটি পরিত্যক্ত হয়ে পড়লে ভেঙে ফেলা হয়। তাই ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যেই যদি করোনা ছড়িয়ে পড়ে, তাহলে বরগুনার পাথরঘাটার মানুষ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 29 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 2 জন। প্রায় 3 লক্ষ মানুষের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এত অপ্রতুল জনবল থাকায় উদ্বিগ্ন সবাই। আগে তো একটা ঘর উঠেছিল করোনার জন্যই শুধু, এখন যদি করোনা কোনো রকমের পাথরঘাটায় দেখা দেয়, চিকিৎসাবিহীনই মারা যাবে। চিকিৎসা দেবে সেরকম ডাক্তারও নেই হসপিটালে। মোট মনে হয় যে 2 জন ডাক্তার আছে, তাদের দ্বারাই চিকিৎসা দেওয়া সম্ভব না। চিকিৎসার জন্য আমাদের যেন বরিশাল, ঢাকা এত দূরে যেন না যাওয়া লাগে, সেই জন্য এখানে দরকার ইমিডিয়েটলি একটা ইউনিট। করোনা টেস্ট করার মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই বলে জানালেন এই মেডিকেল কর্মকর্তা। যেহেতু টেস্ট করার ফ্যাসিলিটি উপজেলা পর্যায়ে চালু হয় নাই, সুতরাং আমাদের পক্ষেও কোনো রোগী করোনায় এসেছে কিনা সেটা আমাদের কনফার্ম করা পসিবল হয় নাই। আমরা এখন পর্যন্ত করোনা আইসোলেশন ওয়ার্ড শুরু করি নাই, যেহেতু করোনা ডায়াগনোস শুরু হয় নাই। ডায়াগনোস শুরু হইলে আমরা প্রিপেয়ার্ড আছি যে আমরা আইসোলেশন ওয়ার্ড চালু করতে পারবো। পাথরঘাটায় করোনা চিকিৎসায় পূর্ণাঙ্গ করোনা ইউনিট স্থাপন করবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া জেলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, করোনা ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, করোনা ও ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাব্বির। আমি এখন রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং খুলনা হাসপাতাল মিলে এবং খুলনা জেলায় সর্বমোট 21 জন করোনা রোগী রয়েছে এবং এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ গত বৃহস্পতিবার পর্যন্ত 5 জন করোনা রোগী রয়েছেন এবং এর মধ্যে ভর্তি রয়েছেন 1 জন, আর বাকি 4 জন বাসা থেকে তারা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তবে একটা বিষয় হলো যে খুলনায় বর্তমানে গত বৃহস্পতিবার থেকে করোনার যে কিট সেটি শেষ হয়ে, অ্যান্টিজেন কিট সেটি শেষ হয়ে গেছে এবং সেই লক্ষ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সে 5000 কিটের ডিমান্ড দিয়েছেন। সেই সাথে যে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে যে পিসিআর ল্যাবটি ছিল সেটিও নষ্ট রয়েছে, যার কারণে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য হাসপাতালগুলিতে করোনার যে সিমটম নিয়ে যারা আসছেন তারা সেই টেস্টটা করতে পারছেন না এবং যদিও তারা টেস্ট করতে পারছেন না, কিন্তু তাদেরকে আসা মাত্রই তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া আসছে। সেই সাথে বলে রাখি যে খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। গত 1 জানুয়ারি থেকে খুলনায় প্রায় 208 জন ডেঙ্গু রোগী খুলনা জেলাতে ডেঙ্গু রোগী রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নড়াইল জেলায় এবং খুলনায় 30 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে 25 জনকে ছাড়পত্র দেওয়া আছে এবং 5 জন এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এখানকার যে মেডিকেল কলেজের পরিচালক বা ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা বলেছেন সব ধরনের প্রস্তুতি তারা ঠিক নিয়ে রেখেছেন ডেঙ্গুর জন্য ইউনিট এবং করোনার জন্য। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা ডেডিকেটেড করোনা ইউনিট
ডেডিকেটেড করোনা ইউনিট রয়েছে, যেখানে 40 জন করোনা পেশেন্টকে চিকিৎসা দেওয়া যায়। এবং এই সার্বিক পরিস্থিতিতে বলা যাচ্ছে যে করোনা নিয়ে খুলনা মানুষের মধ্যে এবং ডেঙ্গু নিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আতঙ্কের কিছু নেই। স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সাব্বির, এই ছিল সর্বশেষ পরিস্থিতি খুলনা থেকে। শহীদুল, ধন্যবাদ আপনাকে। ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি 105 নামে ডায়াবেটিক ধান উদ্ভাবন করেছেন ধান গবেষণা ইনস্টিটিউট। আর এই ধান প্রথমবার চাষে সফলতা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের কৃষক। দেশের কৃষিক্ষেত্রে এই ধান ইতিবাচক ভূমিকা রাখবে বললেন কৃষি বিজ্ঞানী মোহাম্মদ নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ডায়াবেটিক রোগীর কথা চিন্তা করে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট সম্পন্ন পুষ্টিকর ব্রি 150 নামের ডায়াবেটিক ধান উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এই জাতের ধান প্রথমবারের মতো প্রদর্শনী প্লট হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জাতাহারা গ্রামের কৃষক জাকির খান চাষ করেন, পেয়েছেন সফলতাও। এক কাঠি করে আমি ধানটা লাগিয়েছিলাম, তাতে আমার ধান অত্যন্ত ভালো হয়েছে। এটা আশা করা যায় যে 29-30 মণ বিঘা 29-30 মণ বিঘা এটা ধানটা ফলন হবে। ব্রি 150 ধান অন্য জাতের ধান গাছের চেয়ে কিছুটা আলাদা, পুষ্টিগুণও বেশি, আর কৃষক নিজেই এর বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে পারবে। ডায়াবেটিস রোগীর জন্য খুবই সুন্দর ধান, তাতে ফলনও ভালো। শুনেছি যে এটা ডায়াবেটিস ধান, এই ধানটা খাইলে রোগ মুক্ত থাকবে। ধানের ফলনও খুব ভালো, সুন্দর। আমিও আগামীতে আশা করি যে 1-2 বিঘা জমি চাষ করব। স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট সম্পূর্ণ হয় ডায়াবেটিক রোগীর জন্য উপযোগী, তাই এ ধান চাষে সহায়তা করছে কৃষি বিভাগ। এই ধানটি সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য অনেকটা সেফ, কারণ এর জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা আছে সেটি 55-55 বা তার কম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রাজশাহীর সহযোগিতায় তাদের কাছ থেকে বীজটা নেওয়া এবং তাদের মাধ্যমেই আমাদের সার্বিক পরামর্শ এবং সহযোগিতায় দেশের কৃষি খাতে নতুন প্রযুক্তি ও বৈচিত্র্য আনার প্রয়াসে এই ধরনের পরীক্ষামূলক উদ্যোগ সময় উপযোগী ও প্রশংসনীয় বলে মনে করেন কৃষিবিদরা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় ফিরবে না ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা জানান। ইউরোপীয় দেশগুলো ইরানকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বানও জানায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় পুনরায় শুরুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তারা। তবে আরাকচি স্পষ্ট করে বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে তেহরান কোনো কূটনৈতিক আলোচনা করবে না। এদিকে নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। শুক্রবার রাতে আবারও ইরান নতুন করে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার ভোরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইরানে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আলাদা আলাদা ব্যানারে সব কর্মসূচি পালন করেন মুসল্লিরা। এ সময় সংগঠনগুলোর নেতারা বলেন, ইহুদিরা পরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। সকল মুসলিম দেশগুলোকে বলতে চাই, ইরানের সার্বভৌমত্বের পক্ষে আপনাদেরকে যদি না দাঁড়ান, আপনাদের সার্বভৌমত্ব থাকবে না। মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যারা ইরানে হামলা চালিয়েছে, বিশ্বের মুসলমান একত্রিত হয়ে তাদের সেই হামলার জবাব দেন। আল্লাহর কাছে আমরা করুণা ভিক্ষা করছি। নির্বিচার হত্যাকাণ্ড, গণতন্ত্র ধ্বংসের দায় স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেয় সংগঠনটি। শুক্রবার বিকেলে মিরপুর বাংলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতারা দ্রুত নির্বাচনের দাবি জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিগত 16 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে গুম, খুন এবং জুলাই আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। এতে পল্লবী, রূপনগর, শাহ আলী, দারুসালাম থানা ছাত্রদলের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের বিপ্লবের মাধ্যমে সরকারের পতন হয়েছে, কিন্তু আজ 9 মাস প্রায় শেষ হয়ে গিয়েছে।
এই পর্যন্ত তাদের কোনো বিচার হয় নাই। আমরা দীর্ঘ সময় রাজপথে আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, আমরা কখনো শেখ হাসিনার কাছে আমরা নত হইনি। আগামী দিনে যদি হাসিনার দ্রুত বিচার না হয় আমরা ছাত্রদল রাজপথে আসি, আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। বিক্ষোভ মিছিলটি বাংলা কলেজের সামনে থেকে শুরু হয়ে মিরপুর 1 নম্বর মুক্তিযুদ্ধ মার্কেট 2 নম্বর স্টেডিয়াম হয়ে প্রশিকে মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান। যারা হাসিনার সময় ছাত্র জনতার উপর এবং বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে, তারা এখনো বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী দোষকদের দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের দৃষ্টান্তমূলক বিচার না হয় আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ঢাকা সহ সারা বাংলাদেশের ছাত্রদল রাজপথে থাকবো। রক্ত দেওয়া আমাদের শিরায় শিরায় প্রভাবিত হয়েছে। আমরা রক্ত দিতে ভয় করি না, আমরা ন্যায়ের জন্য প্রতিনিয়ত রক্ত দিতে প্রস্তুত থাকি। এই সময় জনগণের কাছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তারা। ভোটের অধিকার ফিরিয়ে দিন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দিন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বিশুদ্ধ খাবার পানির সংকট চরমে। বাধ্য হয়ে ময়লা পানি ব্যবহার করছে প্রায় 1.5 লাখ মানুষ। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। এ নিয়ে অভিযোগ জানানো হলেও সুরাহা করতে পারছে না নগর কর্তৃপক্ষ। মফিজ উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। বিশুদ্ধ পানি সরবরাহে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রয়েছে 60টি বিশাল আকৃতির পানির ট্যাঙ্ক। সিটি এলাকায় পাম্পের সংখ্যা 21টি, তবে বেশ কিছুদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে 60টি পাম্প। 3 বেলা পানি সরবরাহের কথা থাকলেও সংস্কারের অভাবে সেটা সম্ভব হচ্ছে না। তার উপর শহর এলাকায় থাকা গভীর নলকূপের অধিকাংশই নষ্ট। সব মিলিয়ে বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট ময়মনসিংহ সিটিতে। নগরীর বাঁশবাড়ি কলোনি, বাগমারা, কৃষ্টপুর, চরপাড়া, ডিবি রোড সহ বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে ময়লা পানি। এমন নোংরা পানি ব্যবহারে বাড়ছে পানিবাহিত রোগ, যদিও পানির বিল দিতে হচ্ছে নগরবাসীকে। এই বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রকার প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। কোনো কিছু ব্যবহারের জন্য, কাপড় ধোয়ার জন্য অথবা আমরা ওয়াশরুমে ব্যবহারের জন্য এইগুলোও করতে পারি না, এবং সবারই এটার জন্য ময়লার জন্য সবারই অনেক রোগবালাই হইতেছে। পানি তো আসেই না, আর যা আসে সব অনুপযোগী। পোকা পরে যে ছোট ছোট জিরের মতো এগুলো আসে, এগুলো খাওয়া যায় না, পানি ভালো না। বিল দিয়ে যাচ্ছি আজ 5-6 বছর ধরে, এটা কোনো ঠিক করার কোনো পদক্ষেপ তারা নেয় না। সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নাগরিক নেতারা। সিটি কর্পোরেশনের এই যে স্বাভাবিক কার্যক্রম, এই স্বাভাবিক কার্যক্রমটি নিঃসন্দেহে আবার এটি চালু করা উচিত, এবং নগরবাসীকে তাদের যে দেওয়া প্রতিশ্রুতি নগর সেবার মধ্যে পানির সেবাটু পৌঁছে দেওয়া উচিত তাদের কাছে। এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ। পানি সংকট নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয় প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকারি মুরাপাড়ার কলেজ অডিটোরিয়ামে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সাতক্ষীরার শ্যামনগরে পরিত্রাণের আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে এনসিটিএফ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহীদ আকরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা।
মাদারীপুরে মশলা জাতীয় ফসল নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ ডক্টর সন্তোষ চন্দ্র। চাঁদপুরে বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গাজীপুরের কালিয়াকৈরে আলেশা মাঠের বিরুদ্ধে প্রতারণার শিকার ভুক্তভোগীরা মানববন্ধন করেন। উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া বাজার এলাকায় আলেশা হোল্ডিং লিমিটেডের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বসুরহাট পৌর মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসনা জসিমউদ্দিন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এশিয়া কাপ আর্চারি লেগ 2-তে রিকার্ভ পুরুষ এককে জাপানের নিয়াতাগাকুকে ৬-৪ সেটে পয়েন্টে হারিয়ে সোনার জিতলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। শুক্রবার সিঙ্গাপুরের প্রতিযোগিতায় প্রথম সেটে ২৮-২৭ পয়েন্টে গাকুতোকে পরাস্ত করেন আলিফ। পরের সেটে আলিফ করেন ২৯ এবং গাকুতোর পয়েন্ট হয় ২৮। এরপর অবশ্য পরের দুটি সেট জিতে খেলায় গাকুতো, তবে পঞ্চম ও শেষ সেটে ২৯-২৬ পয়েন্টে গাকুতোকে হারিয়ে সোনা জিতেন আলিফ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই প্রথম আলো। সংকট সমাধানে ২ সপ্তাহে কতটা সফল হবেন ট্রাম্প? পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা। ১০ বছরে ৯,০০০-এর বেশি মানুষের মৃত্যু। জয়ের দিকেই চোখ বাংলাদেশের। দৈনিক ইত্তেফাক। যুক্তরাষ্ট্রকে দ্রুত সময়ে যুদ্ধের মাঠে চান হতাশ নেতানিয়াহু। ইরানের বিজ্ঞানীদের যেভাবে টার্গেট করে হত্যা করে ইসরায়েল। নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপিয়েছে ২৮ ছাপাখানা। সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে খোসপাচড়া। সমকাল। ট্রাম্পের ২ সপ্তাহ যে কারণে গুরুত্বপূর্ণ। হামলার মধ্যেই শান্তির চেষ্টা। এনসিপিতে সভাপতি, সাধারণ সম্পাদক পদে ২ বারের বেশি নয়। বাংলাদেশ প্রতিদিন। যুদ্ধ থামানোর চেষ্টা। এশিয়া কাপ আর্চারি সিঙ্গাপুরের সোনার হাসি আলিফের। শৃঙ্খলা রক্ষায় কঠোর তারেক রহমান। যুগান্তর। হতাশ নেতানিয়াহু, দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে। ইসরায়েলের আরেক শহর তছনছ। ৩টি নির্বাচন ধ্বংসের অন্যতম কারিগর। ঢাকায় থেকেও অধরা ৩ সিইসি ও ইসিরা। বণিক বার্তা। অডিয়াস ও বিতর্কিত বিদেশি ঋণ অভিযোগ তুলে আপোষের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার মধ্যেই চলছে পাল্টাপাল্টি হামলা। সবশেষে দ্য ডেইলি স্টার। নেগোসিয়েশন স্টার্ট অ্যামিড র্যাঙ্গিং ওয়ার, গভ টু স্কেল ব্যাক ফরেন লোন রিলায়েন্স। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বললেন ফখরুল। লন্ডন বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রিজভী। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে পাশ হওয়ায় উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ। দ্রুত বাস্তবায়নের দাবি। ৩ হত্যা মামলার আসামি সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক। রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা হেফাজতে। এবং ৯ম দিনের মতো অব্যাহত ইরান ইসরায়েল সংঘাত। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় ফিরবে না তেহরান, কূটনীতিকদের বললেন আরাকচি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে দুপুর ১২টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।